হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের ইউরোপ মহাদেশ থেকে 1 নাম্বার ও 2 নাম্বারের কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব। দেখো, আমাদের প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কোনটি। এখানে আনসার কী হবে? আনসার হবে ইউরোপ মহাদেশ। ঠিক আছে, তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? বৃহত্তম হচ্ছে আমাদের এশিয়া। এশিয়া হচ্ছে আমাদের বৃহত্তম মহাদেশ। এটা কিসের ভিত্তিতে? আয়তনের ভিত্তিতে। ঠিক আছে, আর ষষ্ঠ বৃহত্তম যদি বলা হয় মানে 6 নম্বরে রয়েছে কে? 6 নম্বরে রয়েছে আমাদের ইউরোপ মহাদেশ। তারপরে কোশ্চেন রয়েছে, দেখো ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা কয়টি? ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা কতগুলো রয়েছে আমাদের? 54টা। কতগুলো দেশ রয়েছে ইউরোপ মহাদেশে? 54টা। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো ককেশাস পর্বতের এলব্রুজ। তাহলে তোমরা কি মাথায় রাখবে? এলব্রুজ হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। ইউরোপ মহাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত? এশিয়ার পশ্চিম দিকে অবস্থিত। তাহলে পশ্চিম দিক তোমরা কী করে বুঝবে? এ দেখো, এটা যদি আমাদের ম্যাপ হয়, ম্যাপের এদিকটা হচ্ছে পূর্ব, ইস্ট, এদিকটা হচ্ছে পশ্চিম, এদিকটা হচ্ছে উত্তর, আর এদিকটা হচ্ছে দক্ষিণ। নর্থ মানে উত্তর, এস মানে সাউথ মানে দক্ষিণ, ই মানে ইস্ট মানে পূর্ব, আর ডাব্লু মানে ওয়েস্ট মানে পশ্চিম। তার মানে এখানে এশিয়া মহাদেশ যদি থাকে, এইখানে রয়েছে আমাদের ইউরোপ, এশিয়া মহাদেশের পশ্চিম দিকে। ঠিক আছে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? আমরা দেখো এখানে বলে দিয়েছি ককেশাস পর্বতের এলব্রুজ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এলব্রুজ কোথায় রয়েছে? ককেশাস পর্বতে। আনসার কী হবে? ককেশাস পর্বতে অবস্থিত। নেক্সট আমাদের 6 নম্বরের কোশ্চেন দেখো রয়েছে, যে 6 নম্বরের কোশ্চেন কী রয়েছে? ইউরোপকে ভূপ্রকৃতি অনুসারে কটা ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে ভাগ করা যায়। কটা রয়েছে? 5টা ভাগ। ঠিক আছে, তারপরে দেখো ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম তোমরা লিখে রাখো, এটা কী হবে? ভলগা। ঠিক আছে, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কোনটি? সে নদীর নাম কি? দানিউব। নদীটার নাম কি আছে? দানিউব। দানিউব হচ্ছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। আর দীর্ঘতম নদী বললে কি হবে? ভলগা। ইউরোপের বৃহত্তম হ্রদের আয়তন কত? কত হবে? 130 বর্গ কিমি। তোমরা আমাকে কমেন্টে জানাও ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? বৃহত্তম হ্রদের নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তারপরে দেখো রয়েছে যে ইউরোপ মহাদেশের আয়তন কত? কত আয়তন? 1,09,00,000 বর্গ কিমি। ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে 1,09,00,000 বর্গ কিমি। ইউরোপ মহাদেশে কয়টি বিখ্যাত শহরের নাম বলো? মানে কয়েকটা বিখ্যাত শহর কী কী হবে? লন্ডন, রোম এবং আমস্টারডাম। ঠিক আছে, তোমরা লন্ডন আর রোম এই দুটো নাম সহজ, তোমরা ইজিলি মনে রাখতে পারবে। ঠিক আছে তো? তারপরে দেখো ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? এই যে আনসার পেয়ে গেলে, ল্যাডোগা। বৃহত্তম হ্রদ কি? ল্যাডোগা। ঠিক আছে, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? কাকে বলা হয়? কোন দেশকে বলা হয়? ফিনল্যান্ড দেশকে বলা হয়। ফিনল্যান্ড দেশকে কি বলা হয়? হাজার হ্রদের দেশ। ফিনল্যান্ডকে কেন বলা হয় হাজার হ্রদের দেশ? দেখো তারপরের কোশ্চেনে রয়েছে আমাদের 15 নম্বর কোশ্চেনে কী হবে না, এখানে 35,000-এর বেশি হ্রদ রয়েছে। ফিনল্যান্ডে 35,000-এর বেশি হ্রদ রয়েছে, সেই জন্য একে কী বলা হয়? হাজার হ্রদের দেশ। এখানে দেখো 16 নম্বর কোশ্চেন, ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? ফ্রান্সের দীর্ঘতম নদী কি? সিন নদী। দৈর্ঘ্য কত? 770 কিমি। সিন নদীর উৎস কোথায়? সিন নদী তৈরি হয়েছে আল্পস পার্বত্য অঞ্চলে। উৎস কোথায়? আল্পস পার্বত্য অঞ্চল, মানে আল্পস পর্বত থেকে উৎপত্তি হয়েছে। কোন পর্বত? আল্পস পর্বত। ঠিক আছে, সিন নদীর দুটি উপনদীর নাম কি? ওইস আর মারেন। সিন নদীর দুটো উপনদী তোমরা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি? ওইস আর মারেন। এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই, এই যে ফ্রান্সের দীর্ঘতম নদী, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। সিন নদীর মোহনা কোথায়? মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল। আচ্ছা, নদীর উৎপত্তি স্থল মানে কি? ধরো নদী যেখান থেকে শুরু হচ্ছে সেটা তার উৎপত্তি স্থল। আর নদী যখন সমুদ্রে বা কোনো একটা জলাভূমিতে মিশছে তখন সেটা হচ্ছে তার মোহনা। তার নদীর শেষ অংশ হচ্ছে কি? নদীর মোহনা। আর নদীর যেখানে শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলছি? উৎপত্তি। তাহলে বুঝতে পেরেছো, এটা যদি সিন নদী হয় তাহলে এটা হচ্ছে আমাদের আল্পস পর্বত, আর এটা আমাদের কি বলবো? এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। আল্পস পার্বত্য অঞ্চল থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? এটা 20 নম্বর কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। কী হবে? সিন, রাইন, এলফ, ভিস্চুলা, রোন, পো আর দানিউব। তোমরা এখানে যেটা মাথায় রাখবে, সিন মাথায় রাখবে, রাইন মাথায় রাখবে আর দানিউব। ঠিক আছে, এই 3টে নদী কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টে নদী তোমাদের মনে রাখলে কিন্তু হয়ে যাবে।
এরপরে দেখো রয়েছে ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ কোন নদীতে গড়ে উঠেছে? কোন নদী? রাইন নদীতে গড়ে উঠেছে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে? তাহলে ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ রাইন নদীতে গড়ে উঠেছে। রাইন নদীর দৈর্ঘ্য কত? 1233 কিমি। কত দৈর্ঘ্য? 1233 কিমি। পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? পোল্যান্ডের দীর্ঘতম নদী হচ্ছে ভিসচুলা। কি নদী? ভিসচুলা। ইতালির দীর্ঘতম নদী কী হবে? ইতালির দীর্ঘতম নদী হচ্ছে পো। ঠিক আছে। আচ্ছা, ফ্রান্সের দীর্ঘতম নদী কী বললাম আমরা? সিন। পোল্যান্ডের ভিসচুলা, ইতালির পো। পো নদীটির একটা উপনদীর নাম কি? টিসিনো। পোয়ের একটা উপনদীর নাম কি? টিসিনো। এবার 26 নম্বর আমরা কোশ্চেন দেখব, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ভূমি কত মাস বরফমুক্ত থাকে? এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতেই এসছে তোমাদের ক্লাস 7-এর আগের বছরের পরীক্ষা যেগুলো হয়েছিল থার্ড সামেটিভ, সেখানে কিন্তু অনেক স্কুলেই এসেছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ভূমি কত মাস বরফমুক্ত থাকে? 2 থেকে 3 মাস। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জন্মায় এমন দুটো উদ্ভিদের নাম কি? মস আর লিচেন। এটা কিন্তু অনেক বই তোমরা লাইকেন হিসেবেও পাবে। কি পাবে? লাইকেন। ঠিক আছে, যদি এটা পাও লাইকেন, ল্যাকা ডস্য কয়িকা দন্তনা, লয়রসি চয়িকা দন্তনা, লিচেন, এই দুটো জিনিস কিন্তু এক। উপমেরু জলবায়ু অঞ্চল কোথায় দেখা যায়? সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড আর রাশিয়াতে দেখা যায়। তাহলে উপমেরু জলবায়ু কোথায় দেখা যায়? সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড আর রাশিয়াতে। এটা মাথায় রাখবে। উপমেরু জলবায়ু অঞ্চলে শীতকালে তাপমাত্রা কত থাকে? -25 ডিগ্রি থেকে -35 ডিগ্রি সেলসিয়াস। এই যে চিহ্নটা, এটা কিন্তু মাইনাস, এটা ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? এটা -25 ডিগ্রি থেকে -35 ডিগ্রি সেলসিয়াস। উপমেরু জলবায়ু অঞ্চলে কী কী গাছ জন্মায়? পাইন, ফার, বার্চ, লার্চ ইত্যাদি গাছ জন্মায়। এগুলো কী ধরনের অরণ্য বলতে? এগুলো হচ্ছে সরল বর্গীয় অরণ্য। তাহলে এই কোশ্চেনটা ঘুরেও আসতে পারে যে সরল বর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? উপমেরু জলবায়ু অঞ্চলে। আর যদি গাছের নাম বলে তখন তোমরা কী দেবে? পাইন, ফার, বার্চ আর লার্চ। নেক্সট দেখো, আমরা 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব কয়েকটা। 1 নম্বরের কোশ্চেন রয়েছে আমাদের কি? ইউরোপের জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? কটা ভাগে ভাগ করা যায়? 5টা। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। প্রথমে দেখো রয়েছে তুন্দ্রা জলবায়ু। এই যে দেখো বেগুনি বেগুনি যেটা রং করা আছে, সেটা হচ্ছে আমাদের তুন্দ্রা জলবায়ু। বুঝতে পারছো নিশ্চয়ই? তারপরে দেখো রয়েছে উপমেরু জলবায়ু। উপমেরু জলবায়ু দেখো নীল রং করা আছে। তারপর দেখো পশ্চিম ইউরোপীয় জলবায়ু, ঠিক আছে, এখানে সবুজ রং করা আছে। তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু, এখানে দেখো আমাদের অরেঞ্জ কালার করা আছে। আর মহাদেশীয় জলবায়ু, যেটা আমাদের হলুদ রং করা আছে। ঠিক আছে, তোমরা এই ম্যাপটা একটু ভালো করে দেখে নাও। তাহলে কটা ভাগ রয়েছে? 5টা। কী কী? তুন্দ্রা, উপমেরু, পশ্চিম ইউরোপীয়, ভূমধ্যসাগরীয় আর মহাদেশীয়। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা খাতাতে ভালো করে লিখে নিও, তারপর মুখস্থ করবে। তারপরে দেখো রয়েছে জিব্রাল্টার প্রণালী বলতে কি বোঝো? জিব্রাল্টার প্রণালী, দেখো এটা, এই ম্যাপটা আগে ভালো করে দেখো। দেখো এখানে রয়েছে আমাদের ইউরোপ মহাদেশ আর এখানে আফ্রিকা মহাদেশ। ইউরোপের এই যে দেশটা রয়েছে আমাদের স্পেন, এটা আর এটা হচ্ছে মরক্কো। ঠিক আছে, তো এই দুটো মহাদেশের মাঝে জলাভূমিটা রয়েছে, এই জলাভূমির মাঝের অংশটা হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, তাহলে যদি মহাসাগর দেখি, এদিকে আটলান্টিক, এদিকে ভূমধ্যসাগর, তাহলে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরকে যে ছোট জলাভাগটা যুক্ত করেছে সেটা হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী। আর ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করেছে সেটা আমাদের জিব্রাল্টার প্রণালী। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে অবস্থিত মধ্যবর্তী স্থান দিয়ে যে সংকীর্ণ জলপথ গিয়েছে তাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। তাহলে ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝে আর ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরের মাঝে যে ছোট জলভাগটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? জিব্রাল্টার প্রণালী। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই মাথায় রেখো যে জিব্রাল্টার প্রণালী কোন দুটো মহাদেশের মাঝে আছে। আমরা দেখে নিয়েছি, একটা হচ্ছে ইউরোপ আর একটা হচ্ছে আফ্রিকা। ইউরোপ আর আফ্রিকা মহাদেশকে এটা পৃথক করেছে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। তারপরে দেখো, ইউরেশিয়া মহাদেশ বলতে কি বোঝো? ইউরেশিয়া, ইউরেশিয়া মানে দেখো এখানে ইউ, এখানে রাশিয়া আছে, তার মানে কি ইউরোপ আর এশিয়া মহাদেশকে একসাথে আমরা বলি ইউরেশিয়া। এই দেখো এটা হচ্ছে আমাদের রাশিয়া মহাদেশ। ঠিক আছে, এটা আমাদের পুরোটাই কি? এটা পুরোটাই হচ্ছে আমাদের রাশিয়া মহাদেশ, এদিকটা ইউরোপ। এই দুটোকে একসাথে যখন জুড়ে দিই তখন সেটার নাম হয়ে যায় কি? ইউরেশিয়া। ঠিক আছে, তাহলে দেখো এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী স্থানে কোনো সুনির্দিষ্ট বিভেদ রেখা বা ভৌগোলিক সীমারেখা না থাকে না। ঠিক আছে, নেই। তাহলে কি না, ইউরোপ আর এশিয়ার মধ্যে কোনো ভৌগোলিক সীমারেখা নেই। এবং এশিয়া এবং ইউরোপ এই দুটি মহাদেশ একটা অবিচ্ছিন্ন ভূখণ্ড। মানে কি না, এর মাঝে দেখো কোনো সমুদ্র নেই, কোনো বড় পাহাড় নেই, তার মানে কি, মানে অবিচ্ছিন্ন। ঠিক আছে, মানে এখান থেকে এখানে সহজে যাতায়াত করা যায়। তাই এই দুটি মহাদেশ ইউরোপ আর এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। তাহলে তোমরা কি লিখবে যদি পড়ে? লিখবে যে ইউরেশিয়া মহাদেশ। ইউরেশিয়া কি না, ইউরেশিয়া হলো ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একসাথে ইউরেশিয়া মহাদেশ বলা হয়।
এটাকে কেন একসাথে বলা হয় না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ভূখণ্ড, এর মাঝে কিন্তু কোনো বিভেদ নেই, সেই জন্য একে বলা হচ্ছে আমাদের ইউরেশিয়া। তাহলে ইউরেশিয়া মানে কি? ইউরোপ যুক্ত এশিয়া। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না নেক্সট তোমরা কোন ক্লাসটা চাও। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদেরও অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও।